আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায় যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল আমার আঙিনা প্রজাপতি চঞ্চল উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে আম্মা, আমার না হয় বয়স হয়েছে, আমি মরলেই কি আর বাঁচলেই কি, কিন্তু তোর তো কত কম বয়স, তুই ডুবে গেলে। যাক না ঠাম্মা, এই যে দেখো আমি তোমার সামনে একদম ঠিকঠাক বসে আছি। স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্ন কখনো সত্যি হয় না ঠাম্মা। না রে, স্বপ্ন অনেক সময় সত্যি হয়, সত্যি হয়। কিচ্ছু হবে না। নমস্কার। ও অমরবাবু, আসুন, বসুন। ম্যানেজার বাবু, আমার একটু তাড়া ছিল। আপনার সিদ্ধান্তটা শুনে আমাকে সব কিছু গোছানোর জন্য বেরোতে হবে। কি সিদ্ধান্ত বলেন তো? আমি তো কিছুই মনে করতে পারছি না। আপনাকে একটা ছুটির দরখাস্ত দিয়েছিলাম। ও হ্যাঁ, কিন্তু একটা কথা কি অমরবাবু, দু একদিন ছুটি দেওয়াই যায়, কিন্তু মাসখানেক ছুটি। কিন্তু ছুটিটা আমি নেব বলে গত 2 বছর করে ছুটি নিইনি। সেটা বুঝলাম, কিন্তু তারপরেও মেয়েটির এসএসসি পরীক্ষা, পরীক্ষা সেন্টারটা বাড়ি থেকে অনেক দূরে। নতুন একটা জায়গায় মেয়েটাকে রেখে পরীক্ষা দেওয়াতে হবে, আর বাড়িতে একমাত্র পুরুষ আমি। এরপরও আমার দরখাস্তটা আপনার কাছে ন্যায্য মনে হচ্ছে না। আমি তো কিছু বুঝতে পারলাম না। আমি এত কিছু বুঝতে চাই না অমরবাবু। দু একদিন ছুটি হলে নেন, এতদিন ছুটি আমি দিতে পারবো না। আর আপনার নাকি তারা আছে, আপনি যান যান। আপনি ছুটি না দিলেও আমি মেয়েটার পরীক্ষার জন্য 1 মাস অফিসে আসতে পারবো না স্যার। আমি চাকরি কেন করি স্যার? আমার পরিবারের জন্য, যেন আমার সন্তানরা ভালো থাকে, শিক্ষা পায়, সুখী থাকে। সেই জন্য আমি রাত দিন খাটি। এখন যদি সেই চাকরি আমার সন্তানের শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সেই চাকরি আমার দরকার কি? আর আমার চাকরি যদি আপনাকে শেষ করতেই হয়, তাহলে 1 মাসের অপেক্ষা কেন? আমি এখনই আমার রেজিগনেশন লেটার দিয়ে যাচ্ছি। এটা কি বলছেন অমরবাবু? আমি এত বড় চা বাগান কিভাবে সামাল দেব? আমার সাহস হচ্ছে না। আপনি স্যার, আপনি নিজ মুখে বলছেন আপনার সাহস নেই? হ্যাঁ, কি? আমার সাহস নেই এটা আমি বলেছি নাকি? হ্যাঁ, অমরবাবু, সব কিছু ভুলে যান, আর এ কথা কাউকে বলবেন না। স্যার, আপনার কি শরীর খারাপ? না না, শরীর খারাপ না, শরীর ঠিকই আছে, সাহসও আছে। আপনি কি মনে করেছেন আপনাকে ছাড়া চা বাগান চলবে না? যান যান, আপনাকে ছুটি দিলাম,
আমি একাই চা বাগান চালাবো। যান যান, আমি একাই আসবো, আমি একাই চা বাগান চালাবো, আমার কাউকে লাগবে না। অনু, অনু, ছুটি পেয়ে গেছি। ম্যানেজার সাহেব শেষ পর্যন্ত রাজি হয়েছেন। তোমাকে আমি বলেছিলাম না যে ম্যানেজার সাহেবের কোনো একটা সমস্যা হয়েছে? একদম ঠিক। আজকে যখন আবার ছুটি চাইতে গেলাম, আগের মতো আমার সাথে ডাঁট দেখাচ্ছিল। আমার বিশ্বাস ছিল এই ডাঁটের ভেতরে কোথাও একটা ফাটল আছে, এবং সেটা একেবারে ঠিক। ছুটি পেয়েছো ভালো কথা, এখন চুপ করো, এদিকে তো ঝামেলা হয়ে গেছে। চুপ করো মানে? কি হয়েছে? মা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন দীপার সঙ্গে যাবেন না। কেন মা যাবে না কেন? মা, 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 কি হয়েছে? কি যাবে না কেন? কেন যাবে না? কথা বলছো না কেন? আরে এ তো মহা জ্বালা হলো দেখছি। আগের বার রাজি হলে না কেন? না, রমলা ছেলে বন্ধু বাড়ি যাওয়া যাবে না। পরে আবার রাজি হলে, আবার এখন বলছো যাবে না। কি সমস্যাটা কি? আরে উত্তর দিচ্ছ না কেন? তুমি তো চিৎকার করছো। আর চিৎকার করলে কি হবে? মায়ের জন্য যদি আমার মেয়ে পরীক্ষা দিতে না পারে? শোনো, মা আসলে একটা স্বপ্ন দেখেছেন, এই জন্য যেতে চাচ্ছে। কি এমন স্বপ্ন দেখেছেন যে যাওয়া যাবে না? স্বপ্ন দেখেছেন যে মা আর দীপা নৌকা করে যাচ্ছিল, তখন নাকি বাবা ডাক দিয়েছেন, আর তারপরে নৌকা ডুবে গেছে, দীপা আর মাও ডুবে ও গেছে। কি যে বলো, নৌকা ডুবে গেছে? আচ্ছা ঠিক আছে, না নৌকা করে না গেলাম, ট্রেনে করে গেলাম, একদিনের জায়গায় না হয় দুদিনই লাগলো, তাই বলে একটা স্বপ্ন দেখার জন্য আমরা যাবো না? স্বপ্নে নৌকাডুবি হচ্ছে দুর্ঘটনার একটা ইঙ্গিত মাত্র। দীপার আমি যদি একসাথে কোথাও যাই, সেই নৌকায় হোক, জাহাজে হোক আর ট্রেনে হোক, একটা দুর্ঘটনা ঘটবেই। কিন্তু মহাজালা হলো দেখছি। মা, স্বপ্নের সাথে জীবনের মিল খুবই কম হয়। একটা নৌকাডুবে একটা মানুষের জীবনকে যে সর্বশান্ত করে দেয়, সেটা আমার চাইতে আর কে বেশি বোঝে। এই নৌকাডুবে আমাকে বিধবা করেছে, তাই যে যা বলুক, আর একটা নৌকাডুবে আমার জীবনে ঘটুক তা আমি চাই না। কবার বমি হয়েছে? 3 বার। উল্টোপাল্টা কিছু খেয়েছিলেন নাকি? আমি কি দুধের শিশু নাকি? হাতের কাছে যা পাবো তাই খাবো। না না, সেটা বলছি না, হঠাৎ করে পেটটা খারাপ হয়ে গেছে তো, তাই জিজ্ঞেস করা। ছেড়ে দিতে হবে ম্যানেজার বাবু। কি? ওই যে আপনার ওই নেশা পানি। পারবো না। এদিকে প্রেশারটাও কিন্তু অনেক হাই। তাই নাকি? হ্যাঁ, হুট করে প্রেশারটা কেন তো বেড়ে গেলাম ঠিক বুঝলাম না। আচ্ছা, কোনো কিছু নিয়ে টেনশনে আছেন নাকি? না না, কোনো কিছু নিয়ে টেনশনে নাই। রাতে ঘুমটুম হয়? হ্যাঁ, খুব ভালো হয়। কোনো দুঃস্বপ্ন? হ্যাঁ, আমি কেন দুঃস্বপ্ন দেখতে যাব? আর কোন বাপের বেটার এত বড় সাহস আছে যে আমাকে স্বপ্নে ভয় দেখায়? না না, আমি ঠিক বুঝলাম না। স্বপ্নে যে শুধু মানুষই এসে ভয় দেখাবে তা তো না, জীবজন্তু আদিভৌতিক কোনো ব্যাপারও কিন্তু দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়াতে পারে। যা সে যাকে, আপনাকে তো আমি 2 মাস ধরে দেখছি, আপনার স্বাস্থ্যটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। আমি আপনাকে ওষুধ দিতে পারি, কিন্তু আমার মনে হয় আপনি যদি শহরে গিয়ে একটা থরো চেক আপ করান তাহলেই সবচেয়ে ভালো হয়। ডাক্তার,
তুমি আমাকে ভয় দেখাচ্ছ। আরে তোমার কাছ তো সাহস জোগানো। ম্যানেজার বাবু, কিছু কিছু ভয় দেখানো ভালো। আগুনকে ভয় না পেলে সকলেই তো সেই আগুনে ঝাঁপ দিয়ে পুড়ে মারা যেত। আর মৃত্যুকে যদি মানুষ ভয় নাই পাবে, তাহলে সুস্থভাবে বেঁচে থেকে জীবনটা উপভোগ করার সেন্সটাই তো তৈরি হবে না। লিভার, আমার মনে হচ্ছে আপনার লিভারটা ঠিক কাজ করছে না। একটা থরো চেক আপ করান। খারাপ কিছু হবে না তো ডাক্তার? এতদিনের অনিয়ন্ত্রিত নেশা যদি আপনার লিভারের ক্ষতি না করে থাকে, তাহলে তো আমি খুশি হব, কিন্তু তার চেয়েও বেশি অবাক হব। দীপা, দীপা, দীপা মা। আমায় ডেকেছো বাবা? কিরে, আমার হাতে রান্না খেতে পারবি না? কি বলছো বাবা? জীবনে কোনোদিন করিনি, কিন্তু তাই বলে একটু ডাল ভাত রান্না করতে পারবো না তা তো হতে পারে না। শিখে নেবো। কিন্তু কেন? আর তো কোনো উপায় নেই। তোর ঠাম্মা যাবে না, তোর মা যেতে পারছে না, আর উপায় কি বল? থাক বাবা, তোমাকে রান্না শিখতে হবে না। থাকবি মানে? থাকলে তুই পরীক্ষা দিবি কী করে? আর তোর পরীক্ষার জন্য আমি এটুকু করতে পারবো না? আমি না হয় সত্য সাধন স্যার আত্মীয় বাসায় থেকেই পরীক্ষা দিব বাবা। অন্যের বাসায় থেকে তুই পরীক্ষা দিবি? তুই ওখানে কেমন থাকবি না থাকবি, তারা তোকে কেমন খাওয়াবে না খাওয়াবে, তাদের আর্থিক অবস্থা কেমন, এসব তো আমি কিছুই জানি না। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো যে তুই কেমন পরীক্ষা দিচ্ছিস সেটা জানতে না পারলে আমার তো পেটের ভাত হজম হবে না রে মা। মা দেখেছো বাবা কি বলছে? কি বাবা বলছে বাবা আর আমি নাকি একসাথে যাবো, আর বাবা আমার জন্য রান্না করবে। জিজ্ঞেস কর জীবনে এক গ্লাস জল ঢেলে খেয়েছে কিনা। আরে কি না কি বলো? আমি পারবো। আরে সামান্য রান্নাটা করতে পারবো না? ঠিকই পারবো। পারবে। একবার কি হয়েছিল জানিস? কি? আমি তখন অসুস্থ, মানে টিটু পেটে। অফিস থেকে ফিরে দেখে স্নানের জল গরম নেই, নিজেই স্নানের জল গরম করতে গেল। তাই? চুলার উপর জলের হাঁড়িটা চাপিয়েছে, জল গরম হলো, নামাতে যাবার সময় সাতকাহন ঘটে গেল। সাতকাহন কি? সাতকাহন কি? জল চুলার থেকে নামাতে গিয়ে হাত ফসকে করে পায়ের ওপর পড়লো, পুরো পাটা গেল ঝলসে। আমি তো এই অবস্থা নিয়ে ডাক্তার, বদ্যি, ওষুধপত্র, আর উনি তো ওষুধ পড়ার পর আবার নাক ডেকে ঘুমাতে শুরু করলেন। আর এদিকে হয়েছে কি, টিটু পৃথিবীর মুখ দেখার জন্য একবার অস্থির। ভাগ্যিস মা ছিল, মা সব সামলালো, উনি তো পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই হলো ওনার একদিনের রান্নার কাহিনী। রান্না করতে বাবা, আরে কি যে বলো না তুমি, এসব তো পুরনো কথা। তখন পারিনি বলে যে এখন পারবো না তার তো কোনো মানে হয় না। আমি আজকে রাতের মধ্যে রান্না কি করে করতে হয় শিখে নেবো। থাক, এতদিন যা শেখনি আজ রাতে তার শিখতে হবে না। তাহলে দীপা খাবে কি ওখানে? আমি তোমাদের সাথে যাব।
মা, তুমি আমাদের সাথে গেলে টিটু মিঠুর কি হবে? ওমা, টিটুমিটা আমাদের সাথে যাবে? ওদের সামলাতে পারবে তো? তুমি নিজে কিন্তু বলেছিলে যে ওদের নিয়ে গেলে দীপার পড়াশোনা নষ্ট হবে। তুমি কোনো চিন্তা করো না, টিটুমিটুকে এমন শাসন করব না, দীপাকে বিরক্ত করার সাহসই পাবে না। এখানে বকাঝকা করি, তার মধ্যে কিছুটা প্রশ্রয় থাকে, আর কোনো প্রশ্রয় থাকবে না। আমার অন্য রূপ দেখবে, দেখো। দেখবে কেন বলছো? আমরা তো এখনই দেখতে পাচ্ছি, তাই না রে দীপা? হ্যাঁ, এখানে পুরো পালোয়ানের মতো কথা বলছে। হেসো না তো বাবা, মাকে সত্যিই ওরকম লাগছে। আরে আমিও তো তাই বলছি। আই, ঠাট্টা অনেক হলো, যাও পড়তে বসো, যাও। কিন্তু মা, আমরা সবাই চলে গেলে ঠাম্মার কি হবে? ঠাম্মা তো একদম একা হয়ে যাবে, সে কার সাথে থাকবে? তাই তো, মা একদম একা থাকবে কি করে? মায়ের সাথে আমার কথা হয়েছে, মা রাজি হয়েছে। তাই? কিন্তু তারপরেও মা একা রাতে থাকবে কি করে? বুধুয়াকে বলো, বুধুয়া এখানে এসে থাকবে, সারাদিন কাজ করবে, তারপরে বিকালবেলায় বাড়িতে গিয়ে কিছুক্ষণ কাটিয়ে রাতে এসে এখানে ঘুমাবে। এটা কিন্তু খুব ভালো বুদ্ধি দিয়েছো। যাক, সব সমস্যার সমাধান হয়ে গেল। দেখছিস দীপা, তোর মা দিনে দিনে কেমন বুদ্ধিমতী হয়ে উঠছে। হ্যাঁ, আর টিপ্পনি কাটতে হবে না, আমি যেমন ছিলাম তেমনই আছি। এই প্রতিদিন পরা শাড়িগুলোর মতো আমাকে দেখো তো, তাই চোখে পড়ে না। অলংকারের মতো যদি আলমারিতে তুলে রাখতে, চিকচিক করতাম, তখন ঠিকই নজরে পড়ত। ঠাম্মা, ঠাম্মা, ঠাকুরদা কেমন ছিলেন? সুপুরুষ। ছবি দেখে কিছুই বোঝা যায় না। গায়ের রং ছিল টকটকে ফর্সা, তোর বাবার চাইতেও ফর্সা। অনেক ফর্সা? আমার যখন বিয়ে হয় তখন আমি খুব ছোট ছিলাম, 9 বছরও হয়নি। অত বড় লোকটাকে তোমার ভয় হতো না তখন? হতো, উনি রাগলে আর কাণ্ডজ্ঞান থাকতো না। আমি তখন ভয়ে লুকিয়ে থাকতাম, আর রাগ ভাঙলে আমাকে খুঁজে খুঁজে হয়রান হতেন। তারপর? তারপর আর কি, সংসার তোর বেশি দিন কপালে ছিল না। যে মাসে তোর বাবা জন্মালো সে মাসেই পদ্মায় নৌকা ডুবি হলো, তোর ঠাকুরদা জলে ডুবে গেল। কোনোভাবেই খুঁজে পাওয়া গেল না? না, না, কেউ খুঁজে পেল না। 7 দিন তার অপেক্ষায় থেকে আমার শাখা ভাঙা হলো, আমি বিধবা হলাম। ঠাম্মা, ঠাকুরদা যদি আবার ফিরে আসেন? অনেকদিন পর্যন্ত আমিও ভেবেছিলাম ফিরে আসবে, কাউকে কিছু না বলে বছরের পর বছর অপেক্ষা করেছি, কিন্তু ফিরে আসেনি। যাকগে, ওসব বাদ দে। তোর ব্যাগ গুছানো হলো? আচ্ছা ঠাম্মা, আমরা চলে গেলে তোমার একা থাকতে ভয় হবে না? কেন? এই যে একা থাকবে। সংসারে তো সবাই একা, একা এসেছি, একা যাব। মাঝখানে শুধু অন্য মানুষদের সঙ্গে হাসি তামাশা, এই তো জীবন। আমার জন্য চিন্তা করিস না। আমার সমস্ত শক্তি আসে ঠাকুরের কাছ থেকে, তিনি আমাকে পথ দেখাবেন। আর সংসারের কাজকর্ম, বাজার, এ তো সেজন্য তো বধূ আছেই। তা না হয় আছে, কিন্তু আমরা কেউ তো থাকবো না। তুমি কার সাথে কথা বলবে? আছে, তোর ঠাকুরটা আছে না?